ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের আয়োজনে আমাদের সাপ্তাহিক ক্লাসের আজকের মঙ্গলবারের আয়োজন। আপনাদের সাথে আমি ডাক্তার আব্দুল্লাহ আল জুবায়ের। আজকে আমাদের প্রোগ্রামের যিনি আলোচক ডক্টর এস এম জাহাঙ্গীর, লেকচারার, কলারা হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ, সাতক্ষীরা। আমরা আজকে আমাদের প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য যদি কেউ স্বেচ্ছায় আগ্রহী থাকেন, সেটা অবশ্যই আপনার জন্য আশা করি খুবই একটা শুভ সুযোগ হবে। সেই জায়গা থেকে কেউ যদি আগ্রহী থাকেন, সেক্ষেত্রে প্রস্তাব করতে পারেন, তাহলে আপনার নাম বা অনুমতি আমরা সাপেক্ষে শুরু করতে দিতে পারি। বিকেল আসরের পর থেকে জি আছি আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ ডক্টর ওমর ফারুক ভাইকে। আজকের প্রোগ্রামে শুভ সূচনা হোক আপনার মুখ থেকে পবিত্র কালামুল্লাহর বাণী দিয়ে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই ডক্টর ওমর ফারুক ভাইকে। কালকে আসছিলেন যে আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. এটা দাউদের অন্যরকম, এটা দাউদ না। ইনশাআল্লাহ ওষুধগুলো খান, আল্লাহ মেহেরবানি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে আমাদের আজকের প্রোগ্রামের সূচনা করার জন্য। আজকে আমাদের প্রোগ্রামের বা আলোচনার নির্ধারিত টপিকস বেসিক কনসেপ্ট অফ ক্যান্সার, যা 21 শতাব্দীর মরণঘাতী রোগ। এই রোগের বেসিক দিয়ে আমরা আজকে হয়তো শুরু করব, এবং 21 শতকের ক্যান্সার মোকাবিলায় হোমিওপ্যাথি একটা সবচাইতে নিরাপদ এবং আধুনিক চিকিৎসা হিসেবে কাজ করবে, সেই আশাতেই আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচক ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যারকে আমি অনুরোধ করব আজকে আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য। ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যার। জি, আসসালামু আলাইকুম। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে কথা। আলহামদুলিল্লাহ। জি স্যার, শোনা যাচ্ছে। ডক্টর জাহাঙ্গীর ভাই নিয়োগ হয়ে দিলেন। সবাই কি কথা শুনতে পাচ্ছেন কিনা? সরি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি শুনতেছি। প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন?
প্রেজেন্টেশন দেখতে স্যার। পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ জি স্যার, দেখা শাইতানির যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26/8/2025 মঙ্গলবার ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমাদের আজকের যে আলোচ্য বিষয় আছে সেটা বেসিক কনসেপ্ট অফ ক্যান্সার। যদিও ক্যান্সার নিয়ে এর আগে বেশ কয়েকটি ক্লাস হয়েছে, বিশেষ করে আমি নিজেই প্রোস্টেট ক্যান্সার নিয়ে একদিন আলোচনা করেছি। ভাই উনিও ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু আমার প্রথম ক্লাসে আমাদের কোনো একজন ভাই আসলে ক্যান্সারের ক্লাসিফিকেশনটা আসলে জানতে চেয়েছিলেন। সেই ক্ষেত্রে আসলে আমি প্রথমেই, যেহেতু আমার এখানে আজকের আলোচ্য বিষয় ছিল স্টোমাক ক্যান্সার আপনাদের শিডিউল অনুসারে, কিন্তু আমি পরে দেখলাম যে বেসিক জিনিস আমরা যদি না জানি ক্যান্সার সম্পর্কে, তাহলে শুধু ওই ডিজিজের নাম ধরে আলোচনা করলে পরবর্তীতে কিছু আসলে খটকা লাগে। এই জন্যই একেবারেই বেসিক, কারণ ক্যান্সারের বিষয়টি, আমি যেহেতু অনকোলজিস্ট না, আপনারা সকলেই জানেন যারা ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট করে, ক্যান্সারের ট্রিটমেন্ট করে, তাদেরকে অনকোলজিস্ট বলা হয়। আমরা একজন হোমিওপ্যাথ ডাক্তার, আমাদের আসলে কোনো বিশেষজ্ঞ হয় না। যদিও আমাদের সমাজে হোমিওপ্যাথি ডাক্তাররা ক্যান্সার বিশেষজ্ঞ লিখেন বা ক্যান্সারের ট্রিটমেন্ট করেন লিখেন, আসলে ক্যান্সারের ট্রিটমেন্ট করা আর ক্যান্সার বিশেষজ্ঞ এক কথা নয়। এই বিষয়টা আমার কাছে একটু খটকা লাগে এবং আনইথিক্যাল লাগে। আমি এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছেই করজোরে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি থেকে দূরে থাকবেন। আপনি ট্রিটমেন্ট করছেন সিমটম অনুসারে, সেটা ঠিক আছে, বাট আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার না। বাংলাদেশের মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ হতে গেলে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট কোর্স করা থাকতে হবে, মানে পাস করা থাকতে হবে। করা থাকলেই হবে না, পাস করাও থাকতে হবে। আপনারা দেখবেন অনেক সময় আমাদের দেশে যেটা একটা মেল প্র্যাকটিস আছে অ্যালোপ্যাথি ডাক্তারদের মধ্যে, এফসিপিএস পার্ট 1 বা পার্ট 2 লিখে থাকে, বা এমএস পার্ট 1 থিসিস, এগুলো লিখে ওনারা বিশেষজ্ঞ লিখে। এই বিষয়ে কিন্তু বিএমডিসির একেবারে স্ট্রিক্ট প্রজ্ঞাপন আছে যে এইভাবে এগুলো লেখা যাবে না। যেহেতু হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ নেই, আমরা আসলে বিশেষজ্ঞ ডাক্তার না, আপনি একজন ক্যান্সারের রোগী দেখতে পারেন, বাট এই দেখার ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু জ্ঞান থাকা প্রয়োজন বলে আমি মনে করি। সেই বিষয় নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো। আলোচনায় আসলে আমি আমার তো পরিচয় দিয়েই দিয়েছে, আমি ডাক্তার এসএম জাহাঙ্গীর, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 13 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার চেম্বার মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে। এতটুকুই পরিচয়। আমরা এই যে ক্যান্সারের কথা বললাম, ক্যান্সার কি আসলে? ক্যান্সারের 21 শতাব্দীর যে মরণ ব্যাধি, দেখেন এখন প্রত্যেকটা ঘরেই ক্যান্সারের রোগী আছে। এমন কোনো ঘর নেই বা যেখানে ক্যান্সারের রোগী পাবেন না, কেউ না কেউ আছে। আমরা যেটাকে ঘর বলাটা আসলে এখনো সেভাবে পৌঁছায়নি, ডায়াবেটিসের মতো, কিন্তু যেটাকে আমরা আগেকার যুগের যে জয়েন্ট ফ্যামিলির কথা বলি, এরকম জয়েন্ট ফ্যামিলি যদি বলি বা গোষ্ঠীগত যে বিষয়গুলো বলি, সেখানে দেখেন যে প্রত্যেকটা ওই জয়েন্ট ফ্যামিলি, মানে গোষ্ঠীগত যে পরিবার, সেই পরিবারে কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত। এবং এই ক্যান্সারটি এখন এত পরিমাণ, শুধু বাংলাদেশ বলে না, সারা বিশ্বেই এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড লার্জেস্ট ডেথ বলা যায়, যে দ্বিতীয় মৃত্যুর একটা কারণ এই ক্যান্সার। ক্যান্সার আসলে বিভিন্ন জায়গায় হয়, আমরা সেই জায়গা অনুসারেই আসলে নামকরণটা করা হয়। এর টাইপস বা ক্লাসিফিকেশনে আমরা যখন যাব তখন দেখবো তার আসলে ক্যান্সারটা কি হয়। ক্যান্সারটা আসলে অন্য কিছু না, আমাদের শরীরের মধ্যে সেল ডিভিশন হবে, বা এটা আপনারা সকলেই জানেন। এই সেল ডিভিশনটা কিন্তু একটা নর্মাল প্রক্রিয়া, কারণ এই নর্মাল প্রক্রিয়া যদি না হতো তাহলে কিন্তু দেখেন বাবা এবং মায়ের স্পার্ম এবং ওভাম থেকে ফার্টিলাইজ হয়ে আমাদের মতো একটা বৃহৎ মানুষে রূপান্তরিত হওয়া, এটা একটা সেল ডিভিশন প্রক্রিয়া। এবং এই সেল ডিভিশন প্রক্রিয়ার যদি আমরা একটু অ্যাবনর্মাল, একটা জিনিস হচ্ছে নর্মাল দিক, একটা হচ্ছে অ্যাবনর্মাল দিক।
আমরা যখন মেডিকেল সায়েন্সের বিষয়গুলো পড়ি, ফিজিওলজি আপনারা সকলেই জানেন, এটা ডিপ্লোমা এবং গ্রাজুয়েশন দুই জায়গাতেই আছে, বিএইচএমএস ডিএইচএমএস দুই জায়গাতেই আছে। আমরা অ্যানাটমিতে পড়ি গঠন নিয়ে, ফিজিওলজিতে ফাংশন নিয়ে। এটা কিন্তু নর্মাল ফাংশন, নট অ্যাবনর্মাল ফাংশন। আমরা নর্মাল ফাংশন নিয়ে কিন্তু এই বিষয়টা পড়ে থাকি। অ্যাবনর্মাল ফাংশন কোথায় আছে সেটা হচ্ছে প্যাথোলজিতে আছে। ঠিক আমাদের এই সেল ডিভিশনের মধ্যে বা সেল গ্রোথের মধ্যে একটা বিষয় হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল। এই অ্যাবনর্মাল গ্রোথ যখন হবে তখনই সেটা হচ্ছে টিউমারে রূপান্তরিত হবে। ক্যান্সারের আগের যে বিষয়টা, সেই জায়গাটা আমাদের বুঝতে গেলে টিউমার বুঝতে হবে, কারণ সকলেই জানেন যে টিউমার থেকে ক্যান্সার হয়। এটা কিন্তু তবে সব ক্যান্সারই কিন্তু টিউমার থেকে না, সব ক্যান্সারই টিউমার থেকে না। বিশেষ করে আমাদের মানে সলিড যে টিউমারগুলো, মানে সলিড টিউমারগুলো কিন্তু এই সলিড ক্যান্সারগুলো কিন্তু সলিড টিউমার থেকে আসছে। বাট লিকুইড যে ক্যান্সারগুলো সেগুলো কিন্তু আসলে সাধারণত টিউমার থেকে না, সাধারণত না, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গা নেই। এখন আমরা যে কথা বলছিলাম প্রথম দিকে, যে এমন কোনো মানে পরিবার নেই, জয়েন্ট ফ্যামিলির কথা, আমরা সেই পূর্বের গোষ্ঠীগত ফ্যামিলির কথা বলি। দেখেন, আপনি নিজেই চিন্তা করেন, আপনার গোষ্ঠীতে কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, হয়তো আপনার চাচা নাই, দাদা নাই, চাচা এরকম কেউ না কেউ কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা এই ক্যান্সারটা বোঝার আগে আমরা বলেছি আমাদের টিউমারটা আসলে বোঝার জায়গা থাকে। আমরা যেহেতু ক্যান্সারের ডেফিনেশন গুলো একটু জেনে নিই, তারপরে টিউমারেই যাবো ইনশাআল্লাহ। ক্যান্সার ইজ এ গ্রুপ অফ ডিজিজ। দেখেন, এটা কি একটা গ্রুপ অফ ডিজিজ, নট এ সিঙ্গেল ডিজিজ, ঠিক আছে? ইনভলভিং অ্যাবনর্মাল সেল গ্রোথ, উইথ দ্য পটেনশিয়াল টু ইনভেড অর স্প্রেড। কি হয়? স্প্রেড হয়, ছড়িয়ে যায়, বা যেখানে থাকে সেখান থেকে আরেকটা জায়গায় যে অবস্থান করে, ইনভেডেড, পতিত হয়, অবস্থিত হয় সেই জায়গায়, টু আদার পার্ট অফ দ্য বডি, আপনার শরীরের অন্য জায়গায় যেখানে অ্যাবনর্মাল সেলটা হচ্ছে সেই জায়গা থেকে আবার অন্য জায়গাতে ছড়ানোর যে বিষয়টা, ক্যান্সারের সাথে এইটি হচ্ছে যুক্ত। দেখেন, কিন্তু আমরা যে বললাম যে ক্যান্সারের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাবনর্মাল সেল গ্রোথের কথাটা কিন্তু আমরা কোথায় পাচ্ছি? টিউমারে পাচ্ছি। দেখেন, তাহলে টিউমার কি হচ্ছে? দিস নিউপ্লাজমিক mass often form a clumping of cell known as tumor. এটাকে একেবারেই সংক্ষিপ্ত ভাষায় যদি বলি, টিউমার ইজ any abnormal proliferation of cells, any abnormal proliferation of cells. এখন এই টিউমারকে আপনারা সকলেই জানেন দুই ভাগে ভাগ করা হয়, একটা ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট টিউমার, আর একটা হচ্ছে নন ক্যান্সারাস বা বিনাইন টিউমার। বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার, এই দুটো টাইপ কিন্তু আমরা সকলেই জানি। তাহলে এই যে অ্যাবনর্মাল পলিফারেশন হচ্ছে বা নিওপ্লাজমিক ম্যাস বা নিওপ্লাজম হচ্ছে, সেল ডিভিশনের কিছু ভাগ আছে, এই টার্মগুলো আসলে প্যাথোলজিতে পড়ানো হয়। আমরা ওই ডিটেলসে যাব না, একেবারে যেহেতু বেসিক সংক্ষিপ্ত বিষয়গুলো একটু জেনে রাখেন তাহলে মানে সকলের জন্য সুবিধা। এখানে যারা গ্রাজুয়েশন করা ডাক্তার আছেন, পিএইচএমএস ডক্টর আছেন, ওনারা সকলেই জানেন। ডিপ্লোমাদের ক্ষেত্রে সবাই জানে না, কারণ আসলে ওনাদের কিছু ল্যাকিংস আছে, তবে সবাই যে একরকম তা না, অনেকেই পড়াশোনা করেন, তারা এই বিষয়গুলো জানেন। তাহলে আমরা বললাম যে বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, এই দুটো। তাহলে বিনাইন টিউমারটা হচ্ছে নন ক্যান্সারাস, ম্যালিগন্যান্টটা হচ্ছে ক্যান্সারাস। আমরা ট্রিটমেন্ট করি অহরহ টিউমার ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি ডাক্তার। এই জায়গাতেই হচ্ছে আসলে আমাদের কিছু ভুল থাকে, আমি ভুল বলবো, এবং মারাত্মক লেভেলের। সকল টিউমারের ট্রিটমেন্ট কি আপনার করা উচিত, এটা আপনার বোঝা উচিত। একজন ডাক্তার হিসেবে বা একজন ফিজিশিয়ান হিসেবে আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আসলে যে পেশেন্টটাকে হাত দিব, এই পেশেন্টের টিউমারটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট। এই যে পরীক্ষাগুলো, এই এক্সামিনেশন গুলো অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আপনার জানা উচিত। আপনি যদি না জানেন, সে আপনি একটা ব্রেস্ট টিউমারের পেশেন্টকে হাত দিয়েছেন, আপনি সিমটোম্যাটিক ওষুধ দিতে থাকছেন, পেশেন্ট ভালো আছে, বাট দেখা যায় কোনো একটা সময় তার অ্যাক্সিলারি লিম্ফ নোড ফুলে গেছে, লিম্ফেডিনোপ্যাথি লিম্ফ নোড। পেশেন্ট এতটা খেয়াল করছেন, কারণ পেশেন্টের ব্রেস্টের যে পেইন ছিল এটা ভালো আছে, লাম্পটা ছোট হচ্ছে, খুবই ভালো আছে,
বাট কি হচ্ছে, তার অন্য জায়গায় মেটাস্টেসিস হচ্ছে। পেশেন্ট একটা সময় যে একটু খারাপ হলো, দেখা যায় তার সে কি করলো, হোমিওপ্যাথি ছেড়ে যে কোনো একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখালো, বা ওনারা কি করলেন যে কিছু পরীক্ষা, একটা বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সে এফএনএসসি বা মেমোগ্রাফি, এগুলো করার পরে দেখা যাচ্ছে যে পেশেন্ট সাফারিং ফ্রম ক্যান্সার, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তার বায়োপসি করে দেখা যাচ্ছে যে, বা অন্যান্য আরো যে পরীক্ষাগুলো আছে এগুলো করে দেখা যায় তার এটা মেটাস্টেসিস হয়ে গেছে। মেটাস্টেসিস হচ্ছে আসলে যে জায়গা থেকে আছে সেখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু ওই যে ক্যান্সারের যে ডেফিনেশনটা বলেছিলাম সেখানে কিন্তু আমরা এই কথাটি বলেছি। কি বললাম, টু ইনভেড অর স্প্রেড, টু ইনভেড অর স্প্রেড টু আদার পার্ট অফ দ্য বডি, অন্য জায়গায়, বডির অন্য জায়গায় এটা ছড়িয়ে পড়ে। The contrast to benign tumor which not spread. Benign tumor কি হয়, ছড়াই যায় না। ম্যালিগন্যান্ট টিউমারটা ছড়ানোর সম্ভাবনা খুব বেশি। ম্যালিগন্যান্ট টিউমারটার ছড়ানোর সম্ভাবনা খুব, সব ম্যালিগন্যান্ট মানে টিউমার, ক্যান্সারাস যে টিউমার গুলো সেগুলো যে সবাই ছড়ায় তা কিন্তু না। কারণ সেটা ছড়ানো, ওই যে আমরা দেখেন স্টেজিং করা হয়, বলে না ক্যান্সার কোন স্টেজে আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, এরকম স্টেজিং করানো হয়। তাহলে সেই স্টেজিং এর ছড়ানোটা আসলে যখন ছড়ায়, একেবারে ছড়িয়ে গেছে, থার্ড স্টেজের বিষয় থাকে, ফোর্থ স্টেজের বিষয় থাকে, আমরা আসবো এরকম কথাগুলোতে। তাহলে ক্যান্সার বলতে আমরা বুঝবো যে এটা অ্যাবনর্মাল সেল ডিভিশন, ঠিক আছে, এবং সেটা কি হচ্ছে, এক টিস্যু থেকে আমার শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাবে। আমরা টিউমারের কথা বলেছি, এখানে আরো অনেক কথা আছে ক্যান্সার সম্পর্কে, আমরা এত কিছুতে যাব না, প্রয়োজনও নেই। জাস্ট একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল বা আনকন্ট্রোল গ্রোথ, অ্যাবনর্মাল এন্ড আনকন্ট্রোল, যেটাকে কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল করতে পারছেন না, সেটা হচ্ছে ক্যান্সার। এই যে দেখেন, একটু ছবিটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, এই যে নিচের দেখেন সেল ডিভিশন তো হয়, এই যে গ্রোথ হয়ে গেছে এক্সেস, এই যে এটা বেজলাইন ছিল, আমাদের বেজলাইন ছিল, আমার কার্সারটি যদি খেয়াল করেন, এই যে কি হচ্ছে, গ্রোথ তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে নরমাল সেল থেকে অ্যাবনর্মাল সেল, সেল ডিভিশন অ্যাবনর্মাল হচ্ছে, এক্সেস পলিফারেশন হচ্ছে, হয়ে আমাদের এরকম ক্যান্সার তৈরি হচ্ছে। আমরা টিউমারের কথা বললাম, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। এখন আসেন আসলে আমাদের এই ম্যালিগন্যান্ট টিউমার বা বিনাইন টিউমার সম্পর্কে একটু জানি, এছাড়া অন্য কিছু না। যদি আমরা বিনাইন বা ম্যালিগন্যান্ট সম্পর্কে একটু জানতে পারি, তাহলে আমাদের মাথায় আসবে না কোনটা বিনাইন। কি বলেছিলাম আমরা, নন ক্যান্সার আছে। কি বললাম, বিনাইন টিউমার আর দোজ টিউমার হুইচ গ্রো অনলি ইন ওয়ান প্লেস, এটা এক জায়গায় থাকে। দেখেন আমাদের কাছে এরকম, ওই যে বললাম, অনেক রুগী আসে এরকম টিউমারের। এখন আপনাকে বুঝতে হবে পেশেন্টের গায়ে হাত দিয়ে বা ফিজিক্যাল এক্সামিনেশন আমরা যেটাকে বলি, এটা করে বুঝতে হবে যে এটার মধ্যে কি অ্যাবনর্মালিটির কোনো চান্স আছে কিনা। সেটা থাকলে আপনার নেক্সট দ্যাট মিন্স ফার্দার ইভালুয়েশনের জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা প্রয়োজন সেগুলোতে আপনি দেবেন। তাহলে বিনাইন টিউমার কি হচ্ছে, যে সাধারণত একটা জায়গায় থাকে, ঠিক আছে, এটা কিন্তু ছড়ানো, যে ক্যান নট স্প্রেড অর ইনভেড আদার পার্ট অফ দ্য বডি, এটা এক জায়গায় থাকে, ক্যান নট স্প্রেড, অন্য জায়গায় যায় না বা অন্য জায়গায় পতিত হয়। ইনক্লোজ ইন ফাইব্রাস শিট, এই শেল অর ক্যাপসুল, এটার যে ক্যাপসুল, আপনারা সকলে জানেন সেল ওয়াল থাকে, সেলের যে সেল, সরি সেল ওয়াল। এখন এই যে ক্যাপসুল, ফাইব্রাস টিস্যু, এই যে ক্যাপসুলটা কি হচ্ছে, কি ইনক্লোজ থাকে, আবদ্ধ অবস্থায় থাকে। এটা যেমন আমরা এই যে ছবিতে দেখলাম, দেখেন এই যে বেজ লাইনটা ছিল, বেজ লাইনটা পার হয়ে উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। ঠিক তদ্রূপ আমরা কি বলবো, যে এইটা আর এই যে ফাইব্রাস ক্যাপসুল বা ফাইব্রাস শেল, এটা ইনক্লোজ অবস্থায় থাকে। এটা সাধারণত যে অবস্থায় মানে যে লোকেশনে ছিল, প্রথম উৎপত্তি হয়েছিল, সেই লোকেশনে সে স্টে করে। ইট স্টে কনফাইন্ড টু দ্য অরিজিনাল লোকেশন, এটা অরিজিনাল লোকেশনেই থাকে। এটা সাধারণত কি হয় না, দে ক্যান বি ডেঞ্জারাস ইফ দে প্রেস অন ভাইটাল অর্গানস সাচ অ্যাজ ব্রেইন।
অনেক সময় কি হয় দেখেন, এই যে কথাটা ক্যান বি ডেঞ্জারাস, এই বিনাইন টিউমারও অনেক সময় ডেঞ্জারাস হয়। কারণটা কি? কারণ এটা তো টিউমার, বাড়তে থাকে। টিউমারেও তো আমরা বলেছিলাম যে এটার কি হচ্ছে, অ্যাবনর্মাল সেল ডিভিশন হচ্ছে, নিওপ্লাজমিক চেঞ্জ হচ্ছে। তাহলে এর পাশে আমরা এখানে একটা ভাইটাল অর্গানের কথা বললাম, যে ব্রেইনের কথা। সে মাথার যে কোনো এক জায়গায় একটা বিনাইন টিউমার হচ্ছে, সেটা যখন বড় হতে থাকবে, এই বিনাইন টিউমারই যখন বড় হতে থাকবে, আমাদের ব্রেইন যে আছে, ব্রেইনকে তো চাপ দিবে। আমাদের মাথার মধ্যে কোথাও একটা টিউমার হচ্ছে, যেটা অ্যাবনর্মাল, সরি ক্যান্সারাস না, নন ক্যান্সারাস বা বিনাইন টিউমার। এই টিউমারটা কি হচ্ছে, বড় যখন হবে তখন তো ব্রেইনকে চাপ দেবে। ব্রেইনকে যখন চাপ দেবে তাহলে তো আমাদের শরীরের অবশ্যই নিউরাল কিছু ডিফেক্ট হবে। এই জন্যই বলা হচ্ছে যে বিনাইন টিউমারও কিন্তু ডেঞ্জারাস হয় কখন, যখন এটা কোনো ভাইটাল অর্গানের পাশে চাপ দেয়। চাপ দিলে তো হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে, সাধারণত বিনাইন টিউমার গুলো কিন্তু খুব দ্রুত বাড়ে না। বিনাইন টিউমার গুলো খেয়াল রাখবেন, এটা কখনোই দ্রুত বাড়ে না, বাড়লেও খুব ধীরে ধীরে বাড়ে। ঠিক আছে, আমরা যদি মানে বিনাইন টিউমারের ক্যারেক্টারিস্টিক্স বলি, এটা কি করে, এটা ওই যে বললাম, স্প্রেড হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, এবং এর গ্রো মানে বৃদ্ধি পাওয়াটা খুব স্লোলি হয়। এর পাশের যে টিস্যু আছে সেই টিস্যুতে স্প্রেড হয় না, আগেই বললাম মেটাস্টেসিস হয় না, এবং এর যে বাউন্ডারি আমরা বললাম যে এই বাউন্ডারিটা বা সেল ওয়ালে এটা একেবারে ক্লিয়ার থাকে। এবং সাধারণত এই আমরা যদি প্যাথোলজিক্যাল বা প্যাথোলজিস্ট যদি মাইক্রোস্কোপে দেখে, এই সেলটার শেপ, ক্রোমোজোম বা ডিএনএ এগুলো মোটামুটি নর্মাল থাকে, মোটামুটি ঠিক আছে। এবং এই ক্যারেক্টার গুলো যদি আপনি পান, তাহলে আপনি বলছেন যে এটা, ওই যে বললাম যে গ্রোয়িংটা, এর গ্রোথটা কিন্তু অত, যেটা ক্যান্সারাস টিউমার, ম্যালিগন্যান্ট টিউমারে যতটা র্যাপিডলি হয়, এখানে কিন্তু র্যাপিডলি হবে না, এখানে স্লোলি হবে। এইটা হচ্ছে মাথায়। এবং এর ক্যাপসুলটা কিন্তু একেবারেই সাধারণত দেখবেন যে রাউন্ড শেপের হয়, রাউন্ড শেপ, এবং এবড়ো থেবড়ো, রাফ হয় না। ঠিক আছে, এটা রাফ হয় না। আমরা ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাসের যে টিউমারটার কথা বলছি, এটা কি হতে পারে, দিস টাইপ অফ টিউমার আর ক্যাপাবল টু ইনভেডিং সারাউন্ডিং টিস্যু অর ইনভেডিং দ্য এন্টায়ার বডি। কি হতে পারে, সাধারণত এই যে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাস টিউমার যেটাই বলি না কেন, এটা কি হয়, ইনভেড হয় আমাদের পাশের, মানে যেখানে অরিজিনেট হয়, যে জায়গাটায় তৈরি হয়, সেখান থেকে দূরবর্তী অন্য কোনো টিস্যুতে, ইভেন আমাদের শরীরের অন্য যে কোনো প্রান্তে সে কিন্তু বাসা বাঁধতে পারে। এটা হচ্ছে ক্যান্সারাস টিউমারের বিষয়। এবং এই যে বললাম, মোস্ট ম্যালিগন্যান্ট সেল বিকাম মেটাস্ট্যাটিক। বেশিরভাগ এই ম্যালিগন্যান্ট টিউমার গুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেটাস্টেসিস হতে পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে। এটা একটা বিষয়। এবং এর যে সেলের ভিতরকার অংশগুলো, এগুলো কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, আরএনএ ডিএনএ এর বিষয়গুলো থাকে, এবং সেল ওয়ালের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, পরিবর্তন করে। দেখেন দুটো ছবি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, একটা হচ্ছে বিনাইন গ্রোথের ছবি, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, যেটা বিনাইন টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার। দেখেন এই যে সেল ওয়াল, হ্যাঁ, বা এটাকে যদি চিন্তা করেন, দেখেন এটা কিন্তু ক্যাপসুলেটেড, এটা কিন্তু ক্যাপসুল রাপচার হয়ে গেছে, এটাতে তো ক্যাপসুল নেই, টোটালটাই মানে বাস্ট হয়ে গেছে, পুরোটা চারিদিকে ছড়িয়ে গেছে। ঠিক আছে, এটা বিনাইন টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমারের হিসাব। এখন আমরা আসতে পারি যে ক্লাসিফিকেশন কি হতে পারে। গতদিন আমরা আসলে যে বলেছিলাম যে ওখানে একজন ভাই জিজ্ঞেস করেছিলেন যে তার আসলে ক্যান্সার কত প্রকার। আসলে এই ক্যান্সারের প্রকারভেদ এগুলো নির্ভর করে বেশ কিছু অবস্থার উপরে। কি অবস্থার উপরে? ওই যে বললাম, নামটা নির্ভর করছে প্রাইমারি সাইট অফ অরিজিন, কোথায় তৈরি হয়েছে। সে মনে করেন যে পেটে হলে তো সেটাকে আমরা স্টোমাকের কথা বলছি, আমাদের যদি কিডনিতে হয় তাহলে কিডনি ক্যান্সার বলছি, কথা বলছেন। যদি ব্রেনে হয় তাহলে ব্রেন টিউমার বলি, বা ব্রেন ক্যান্সার বলি, টিউমার বা ক্যান্সার যাই হোক, যেটাই বলি না কেন। সেটা যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় তাহলে ক্যান্সার, আর এমনি বিনাইন হলে বিনাইন। এটা নির্ভর করে সাইট অফ অরিজিনের উপরে, প্রাইমারি সাইট অফ অরিজিন। এখন যে সাইটে হচ্ছে, যে অরিজিনটাই হচ্ছে,
সেটার উপরে তো নির্ভর করছেই, তার সাথে নির্ভর করে কি আমাদের টিস্যু টাইপের। আমাদের শরীরের মধ্যে আপনারা জানেন যে আমাদের সেল দিয়ে আমাদের টোটাল বডি, এবং সেল কি হচ্ছে একই প্রকার বা একই কার্যের সেল দিয়ে টিস্যু তৈরি হচ্ছে। এই টিস্যু বা হিস্টোলজিক্যাল টাইপ বা টিস্যু টাইপ যেটাকেই বলি। আর একটা হচ্ছে গ্রেডিং, গ্রেডের উপরে বা স্টেজের উপরে। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। এখন এই যে ক্লাসিফিকেশন বাই সাইট অফ অরিজিন, কিভাবে সাইট অফ, যেখানে হচ্ছে যে কথাটা আমি কিন্তু প্রথমেই বললাম, বাই প্রাইমারি সাইট অফ অরিজিন ক্যান্সার মে বি স্পেসিফিক টাইপ লাইক ব্রেস্ট ক্যান্সার, মানে ব্রেস্টে হলে ব্রেস্ট ক্যান্সার, লাংসে হলে লাংস ক্যান্সার, প্রোস্টেটে হলে প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট কিন্তু আবার মাথায় রেখেন, মেয়েদের থাকে না, এটা ছেলেদের ক্যান্সার, ঠিক আছে। লিভার ক্যান্সার, লিভার ছেলে মেয়ে উভয়েরই থাকে। রেনাল ক্যান্সার বা কার্সিনোমা যেটাই বলি না কেন, এটা কিডনি ক্যান্সার বলে। ওরাল, মুখে ক্যান্সার হয়, ব্রেনে ক্যান্সার হয়, ঠিক আছে। এরকম আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আপনারা ব্লাড ক্যান্সারের নাম শুনেছেন, লিউকেমিয়া। আমরা প্রথমে একটা কথা বলেছিলাম, একটা হচ্ছে সলিড আর লিকুইড। দেখেন এই যে কথাগুলো, এগুলো সবই কিন্তু সলিড ক্যান্সার, ঠিক আছে। ব্রেস্ট, লাংস, প্রোস্টেট, লিভার, কিডনি, ওরাল বা ব্রেন, এগুলো কিন্তু সব সলিড ক্যান্সার বা সলিড টিউমার। যেটাই আপনার আমাদের যদি ব্লাডে ক্যান্সার হয়, এটা তো লিকুইড, এটা তো সলিড, এখানে কোনো টিউমার ফর্মেশন কিন্তু সাধারণত, ঠিক আছে, টিউমার ফর্মেশন হয়। এইগুলোতে দেখেন টিউমার ফর্মেশন হয়। তাহলে আমরা ক্লাসিফিকেশন বুঝলাম যে আমাদের অঙ্গের নাম অনুসারে আমাদের ক্যান্সারের নামকরণ করা হয়। আর একটা কি আমাদের কি বললাম, টিস্যু টাইপ, হ্যাঁ, বা হিস্টোলজিক্যাল টাইপ। বেসড অন টিস্যু টাইপ ক্যান্সার মে বি ক্লাসিফাইড ইনটু 6 মেজর টাইপের কথা বলা হয়েছে। দেখেন কি কি বললাম, কার্সিনোমা, সার্কোমা, মাইলোমা, লিউকেমিয়া, লিম্ফোমা, আর একটা হচ্ছে মিক্স টাইপ। এই 6টা, তাহলে আমরা মোটামুটি 5টা জায়গা পাচ্ছি, কার্সিনোমা, সার্কোমা, মাইলোমা। এই যে ওমা কথাটা উল্লেখ আছে, মাথায় রাখবেন, ওমা কথাটা উল্লেখ থাকলে হচ্ছে টিউমার, ঠিক আছে। ওমা, OMA, এই যে সব আমরা আইটি যুক্ত থাকলে ইনফ্লামেশন বুঝি, ঠিক আছে। তুমি কথাটা উল্লেখ থাকলে বুঝি অপারেশন করা হয়েছে। মেগালি কথাটা উল্লেখ থাকলে বুঝি বড় হয়ে গেছে, ঠিক। এই যে কার্সিনোমা, সার্কোমা, মাইলোমা, লিউকেমিয়া, এই শুধু এই যে লিউকেমিয়াটা কি আমরা বললাম যে এটা জাস্ট লিকুইড টিউমার। লিম্ফোমা, লিম্ফোমা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক যে টিস্যুগুলো আছে সেখানকার ক্যান্সার। মিক্স টাইপ আছে, মিক্স অনেকগুলো, যেমন একটার সাথে আর একটা মিক্সিং থাকে। আমরা যেমন মায়োজমের কথা চিন্তা করি, মিক্সড মায়োজম, যেমন একেবারে সলিড মায়োজম কি সোরাসিফিলিস সাইকোসিস, কিন্তু আপনি যদি টিউবারকুলারে আসেন তাহলে তো মিক্স হচ্ছে। টিউবারকুলার মায়োজম যদি বা টিউবারকুলার ডায়াথিসিস যদি চিন্তা করি, সেখানে কিন্তু মিক্সড আছে। এরকম মিক্স মায়োজমের বিষয়, ঠিক। ক্যান্সারের এখানে মিক্স টাইপ আছে। আমাদের কার্সিনোমা আসলে কি হয়, আমাদের সেলের যে ইপিথেলিয়াল লেয়ার বা লাইনিং মেমব্রেন, সোজা কথা, এখানে অনেক কথা লেখা আছে, আমি এত ডিটেলসে যাব না, একটু জাস্ট শুনেন তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই যে কার্সিনোমা ক্যান্সারটা কোথায় হচ্ছে, এটা অরিজিনেট হচ্ছে কোথায়, আমাদের যে ইপিথেলিয়াল লেয়ার আছে, সেলের যে ইপিথেলিয়াল লেয়ার। এখন কেউ যদি প্রশ্ন করেন স্যার সেলের ইপিথেলিয়াল লেয়ার কোথায়, তাহলে আমি মাপ চাইবো, কারণ এটা আপনাকে অ্যানাটমি বুঝতে হবে। দেখেন লিঙ্ক আপ কত কিছু, হ্যাঁ। এটা এই যে মেডিকেল সায়েন্স কিন্তু বেসিক যে মেডিকেল সায়েন্সের সাবজেক্ট গুলো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনি, বেসিক, সরি, অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি, এই যে বেসিক সাবজেক্ট গুলো, এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি সেটা ডিপ্লোমা হন আর গ্রাজুয়েশন কোর্সের হন, বা আপনি অন্তত হয়তো বা ডাক্তার হয়ে বের হয়েও গেছেন, সার্টিফিকেট পেয়েছেন, এগুলো চর্চা করেন। এগুলো চর্চা করলে অবশ্যই আপনার রুগী দেখার ক্ষেত্রে সুবিধা হবে। আপনি হয়তো বা বলবেন স্যার আমরা তো সিমটম দেখবার ওষুধ দিব, এত জানার দরকার। তাহলে কি হবেন, তাহলে যেটা হবেন যে সেটার কিছু গল্প এর মধ্যেই বলি। আপনি অন্য কিছু না, বাংলাদেশে ক্যান্সার হসপিটাল আছে, স্পেশালাইজড ক্যান্সার হসপিটাল সরকারিভাবে মহাখালীতে, মহাখালী ক্যান্সার হসপিটালে যাবেন, যে প্রত্যেকটা রুগীর ডাটা কালেকশন করবেন। এখানে আদারওয়াইজ অন্যভাবে নিবেন না।
ওই ক্যান্সার হসপিটালের 98% রোগীর পাস্ট হিস্ট্রিতে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পাবে। 98% রোগীর পাস্ট হিস্ট্রি মানে ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট হিস্ট্রিতে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের হিস্ট্রি পাবেন। এবং এইটার কারণেই অ্যালোপ্যাথি অনকোলজিস্ট যারা আছেন ওনারা ক্যান্সারের জন্য হোমিওপ্যাথিকেও দায়ী করে। কারণ কি, ক্যান্সারের ফার্স্ট স্টেজে আসলে বা সেকেন্ড স্টেজে আসলে এইটাকে রিমুভ করা সম্ভব, এটা ওনারা বলেন। এটা আমাদের ক্ষেত্রে কথা বলছেন, ওনারা বলেন এটা রিমুভ করা সম্ভব। বাট এই ক্যান্সারটা যত লেট হবে, ডায়াগনোসিসে যত লেট হবে, ক্যান্সারের রোগীর মৃত্যুর হার তত বাড়বে। ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজের ক্যান্সার গুলো কিন্তু খুব মানে ওরা খুবই বলে যে এটা ভালো হয়ে যায়। ইভেন থার্ড স্টেজের ক্যান্সারকেও তারা ভালো করতে পারে, বাট ফোর্থ স্টেজের ক্যান্সারকে কিন্তু ওনারা কখনোই বলে না। থার্ড স্টেজেও খুব কম বলে, কারণ এখানে ওই যেহেতু এটার কারণে কিছু জেনেটিক বিষয় থাকে, সেই জেনেটিক জিনগত কারণগুলো যদি ইনভলভ থাকে বা পজিটিভ থাকে, তাহলে ওনারা সাধারণত বলে দেয় যে না, এখানে আর কোনো কিছু করার নেই। বাট ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে কিন্তু অনেকটাই। ইভেন পিজি হসপিটাল যেটা এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ছিল, পরবর্তী বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্টে হোমিওপ্যাথিদের কিন্তু একটা কোর্স করানো হয় 3 দিন। সেখানেও কিন্তু ওনাদের উদ্দেশ্য ছিল, কারণ ওনারাও এই ক্যান্সার পেশেন্ট নিয়ে কাজ করেন, ওনাদের উদ্দেশ্য ছিল হোমিওপ্যাথির এই ক্যান্সার কোর্স এই কোর্সে ইনভলভ করানোর উদ্দেশ্যটাই হচ্ছে ওনারা দেখছেন যে ক্যান্সার যে পেশেন্ট গুলো তাদের ট্রিটমেন্টের পাস্ট হিস্ট্রিতে এই হোমিওপ্যাথি গ্রহণ করার ইতিহাস পেয়েছে, যার কারণে কিন্তু ওনারা হোমিওপ্যাথিদের ইনক্লুড করেছিল কোর্সটিতে। আমি জানি না এখনো কোর্সটি চলমান আছে কিনা, আর যদি চলমান থাকে তাহলে হোমিওপ্যাথিদের জন্য আসলে একটি ছোট মানে 3 দিনের কোর্স হলেও সেটা আমার কাছে মনে হয় খুব ইফেক্টিভ একটা কোর্স। তাহলে আমরা বললাম কি, এই যে কার্সিনোমা, তাহলে এটা লাইনিং ইপিথেলিয়াল লেয়ারে যে টিউমার গুলো হচ্ছে বা ক্যান্সার হচ্ছে সেটা হচ্ছে। এবং মোস্ট প্রবাবলি আপনারা মাথায় রাখবেন যে 80 to 90% ক্যান্সার, ঠিক আছে, এই ইপিথেলিয়াল টিস্যু লেয়ার থেকে আসে। 80 to 90%। এই ছবিটা অতটা ক্লিয়ার। এই কার্সিনোমাকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এডিনোকার্সিনোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা। এডিনোকার্সিনোমা দেখেন, কার্সিনোমা কোথায় কোথায় হতে পারে এখানে দেখেন। কার্সিনোমা ইউজুয়ালি এফেক্টস অর্গান অর গ্ল্যান্ডস ক্যাপাবল টু সিক্রেট capable to secretion including breast, lungs, bladder, colon and prostate. তাহলে এই যে এগুলো ক্ষেত্রে দেখেন কার্সিনোমা হচ্ছে, এডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখন এডিনোকার্সিনোমা সাধারণত কি হচ্ছে, অর্গান বা গ্ল্যান্ড। স্কোয়ামাস সেল আমাদের ওই যে বললাম সেল বা টিস্যুর যে টাইপ আছে, হ্যাঁ, সেই টাইপ গুলোর উপরে নির্ভর করছে এই যে নামগুলো। স্কোয়ামাস সেল কার্সিনোমা অরিজিন ইন স্কোয়ামাস ইপিথেলিয়াল। এই যে এডিনোকার্সিনোমা ডেভেলপ করছে স্কোয়ামাস ইপিথেলিয়ালে। এবং তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, সরি, এডিনোকার্সিনোমা আর একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখন আসেন সার্কোমা। সার্কোমা কোথায় হয় একটু আমরা একটা ছবি দেখে আসি। দেখেন সার্কোমা কোথায় কোথায় হচ্ছে টাইপ। আমাদের শরীরে যে মাসেল আছে, তাহলে আমাদের
ক্যান্সারের মধ্যে যাচ্ছে কার্সিনোমা। সেই কার্সিনোমার মধ্যে আমরা বললাম যে এটা আমাদের লাইনিং ইপিথেলিয়াল লেয়ারে হচ্ছে। সেখানে দুটো প্রকার, এডিনোকার্সিনোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা। আরেকটা ক্যান্সারের নাম পাচ্ছি আমরা সার্কোমা। এই সার্কোমা হয় সাধারণত আমাদের বডির যে কানেকটিভ টিস্যু, দেখেন আমাদের বডির কানেকটিভ টিস্যু কিন্তু ব্লাডও কিন্তু একটা কানেকটিভ টিস্যু, বাট ব্লাডকে বলা হয় স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু। স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কোনগুলো? আমাদের বডির মধ্যে আমাদের মাংসপেশি যেগুলো মাসেল আছে, আমাদের যে হাড় আছে, বোনস এবং কার্টিলেজ, এগুলোকে বলা হয়, এই জায়গাগুলোতে যে ক্যান্সার হয় সেগুলোকে বলা হয় সার্কোমা। সেগুলোর নামের পাশে পাবেন সার্কোমা। যেমন অস্টিওসার্কোমা, হাড়ের ক্যান্সারের নাম অস্টিওসার্কোমা। অস্টিও মানে হাড়, সার্কোমা ক্যান্সার, এই যে কানেকটিভ টিস্যুর গুলোর ক্যান্সার। এই কানেকটিভ টিস্যুর ক্যান্সার গুলোর মধ্যে আরো প্রকার ভেদ আছে। ওই যে বললাম অরিজিন, কোথায় কোনটা হচ্ছে, যেমন কার্টিলেজে হচ্ছে, কার্টিলেজের অপর নাম কি? কন্ডো। ঠিক আছে, কন্ডোর সার্কোমা। যদি আমাদের স্মুথ মাসেলে হয় একটা নাম, স্কেলেটাল মাসেলে হলে আরেকটা নাম, ফাইব্রাস টিস্যুতে হলে একটা নাম। দেখেন এখানে নামগুলো কিন্তু ডিওমায়োসার্কোমা আছে, র্যাবডোমায়োসার্কোমা আছে, ঠিক আছে, লেসিমেথিয়াল সার্কোমা আছে, মেসোথেলিয়াল থেলিওনোমা আছে, আর ফাইব্রোসার্কোমা আছে। এগুলো হচ্ছে আমাদের ওই যে সার্কোমা। ওমা তো আছেই শব্দটা, সার্কোমা। তাহলে এই যে কার্টিলেজে হলে একটা ক্যান্সার, স্মুথ মাসেলে হলে এক ধরনের ক্যান্সার, স্কেলেটাল মাসেলে হলে এক ধরনের ক্যান্সার, আর ফাইব্রাস টিস্যুতে হলে আরেক ধরনের। এই নামগুলো যখন আপনারা দেখবেন এফএনএসি রিপোর্ট বা বায়োপসি রিপোর্ট যেগুলো পাবেন, এই বায়োপসি রিপোর্টে কিন্তু এই নামগুলো লেখা থাকে। মায়োলোমা, এটা সাধারণত বোন ম্যারো বা প্লাজমা সেল থেকে হয়। এই মায়োলোমাকে কি বলে? যে ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের আরেকটা নাম আছে, ঠিক আছে, লিউকেমিয়া। ঠিক আছে, ব্লাড ক্যান্সারের আর দিস ইজ এ গ্রুপ অফ ক্যান্সার দ্যাট গ্রুপ উইদিন ব্লাড ক্যান্সার। ঠিক আছে, তাহলে একটা ক্যান্সার হচ্ছে আমরা মায়োলোমা বলছি, এটা প্লাজমা সেলের বা বোন ম্যারোতে ক্যান্সার হচ্ছে, এটাও ব্লাড ক্যান্সার। আর একটা ক্যান্সার কি পাচ্ছি আমরা? লিউকেমিয়া। এই নামগুলো কিন্তু আপনারা অহরহ শুনেন। তাহলে কোনটা কোথা থেকে আসছে? এখন আপনার কাছে যদি আসে কন্ডোসার্কোমা, তাহলে এটা আপনি বুঝবেন যে ওই ব্যক্তির কি হচ্ছে, কার্টিলেজে ক্যান্সার হচ্ছে। অস্টিওসার্কোমা, হাড়ে ক্যান্সার হচ্ছে। ঠিক আছে, আপনি যদি লিউকেমিয়ার পেশেন্ট পান, লিউকেমিয়া যদি লেখা থাকে, তাহলে বুঝবেন তার এটা ব্লাড সেলে ক্যান্সার। এখন এই লিউকেমিয়ার আবার টাইপস আছে, অনেকগুলো টাইপস। এবং লিউকেমিয়া সাধারণত খেয়াল করুন, বিশেষ করে আমার একটু কথা বলতে এই যে লিউকেমিয়ার টাইপস আছে, হ্যাঁ, সাধারণত দেখবেন যে বাচ্চাদের, একেবারে বাচ্চা বয়স, ইয়াং একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা হয়। আবার বৃদ্ধ বা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু লিউকেমিয়া হয়। এটা হচ্ছে, এটার দুটো ফেজ, একটা হচ্ছে অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক, এবং দুটো সেলের উপরে ডিপেন্ড করে। ALL, ঠিক আছে, অ্যাকুইট লিম্ফ্যাটিক লিউকেমিয়া বলা হয়, আর একটা হচ্ছে ক্রনিক লিম্ফ্যাটিক লিউকেমিয়া বলা হয়। আর ঠিক অ্যাকুইট মায়োলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক মায়োলোসাইটিক লিউকেমিয়া, ALL বা CLL, আর একটা হচ্ছে AML বা CML, এগুলো। আর একটা হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা, পলিসাইথেমিয়া ভেরা, এটাও কিন্তু ব্লাড ক্যান্সার। সাধারণত এই যে এই ক্যান্সার গুলো আলাদা আলাদা নামের যে ক্যান্সার গুলো দেখছেন, বিশেষ করে ব্লাড ক্যান্সার, এগুলো হচ্ছে ব্লাডের তো সেল, আপনারা জানেন, WBC, RBC, WBC, প্লাটিলেট, এইগুলোর আসলে ভেরিয়েশন হয়। এগুলো এক একটা নিয়ে কথা বলতে গেলে এক একটা ক্লাস চলে যাবে। আমরা জাস্ট ডিটেলস অত না জেনে একটু বেসিক, যেহেতু বেসিক ক্লাস, বেসিকটা জানবো। পরবর্তীতে যখন অর্গান অনুসারে ক্যান্সারের নাম হবে, তখন ওখানে হয়তো আমরা বলার চেষ্টা করবো। দেখেন এখানে নর্মাল ব্লাড সেল এবং লিউকেমিয়ার একটা বিষয় দেখানো হয়েছে।
ছবিতে, হ্যাঁ, এই যে লালগুলো দেখছেন যে রেড ব্লাড সেল, হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রোফিল। এখানে দেখেন এই যে মনোসাইট প্লাটিলেটিক, এই যে লিউকেমিয়ার ক্ষেত্রে কি বেড়ে যাচ্ছে, আরবিসি দেখেন সংখ্যায় কমে গেছে, হ্যাঁ, লিউকোসাইটের সংখ্যা বেড়ে গেছে এবং এর সেল সাইজও বেড়ে যাচ্ছে। তো এটার ভ্যারিয়েশন থাকে, এগুলো হিস্টোলজিক্যাল ব্যাখ্যা আছে, আমি অত ডিটেলসে যাবো না, অত ডিটেলসে আমার নিজেরও জানা নেই। আমি একেবারেই বেসিক, যেহেতু আমি বললাম অনেক তো অনকোলজিস্ট নয়, আমি যতটুকু বেসিক জানি সে বেসিক জায়গা থেকে। লিম্ফোমা আমরা বলেছিলাম যে আমাদের যে লিম্ফ্যাথেটিক সিস্টেম আছে, আমাদের বডির 11টা সিস্টেমের মধ্যে লিম্ফ্যাথেটিক একটা সিস্টেম আছে, এই লিম্ফ্যাথেটিক সিস্টেমের ক্যান্সার, হ্যাঁ, দেখবেন যে লিম্ফ্যাথেটিক আমাদের গ্ল্যান্ড আছে, বিভিন্ন গ্ল্যান্ডুলার টিস্যু আছে, এই গ্ল্যান্ডুলার টিস্যুতে ক্যান্সার হয়, ঠিক আছে, লিম্ফ্যাথেটিক টিস্যু সেলের মধ্যে। ঠিক এটার মধ্যে এই লিম্ফোমার দুটো টাইপ, একটা হচ্ছে হজকিন্স লিম্ফোমা আর একটা হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা। এই দুটো মাথায় রাখবেন, হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা। মোটামুটি আমাদের বেসিক হচ্ছে এরকম। আর এই যে টাইপের উপরে নির্ভর করে আসলে কোথায় কি হয়, আমরা একটু নামগুলো বললে আপনারা বুঝবেন। যে দেখেন ইপিথেলিয়াল, সারফেস ইপিথেলিয়ালের বিনাইন টিউমারের নাম হচ্ছে প্যাপিলোমা, হ্যাঁ, আর ম্যালিগন্যান্ট টিউমারের নাম হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা আমরা কিন্তু যে টাইপসে বললাম। গ্ল্যান্ডুলার বা এডিনোমার মধ্যে বলা হচ্ছে এডিনোকার্সিনোমা, এডিনোকার্সিনোমা গ্ল্যান্ড, ইপিথেলিয়াল টিস্যুর যে গ্ল্যান্ড, সারফেস ইপিথেলিয়াল এবং গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল, সেই নামগুলোই কিন্তু আমরা এর আগেও বলেছি, এখানে একটা স্টকে দেখানো হয়েছে। কানেকটিভ টিস্যুর মধ্যে যে ফাইব্রাস, ঠিক আছে, ফাইব্রোমা বলা হয় বিনাইন টিউমারের নাম, ম্যালিগন্যান্ট টিউমারের নাম বা ক্যান্সারের নাম বলা হচ্ছে ফাইব্রোস সার্কোমা। এডিপোস টিস্যু, দ্যাট মিন্স ফ্যাটি টিস্যুর কথা বলা হয়। ফ্যাটি টিস্যুর মধ্যে আমরা বিনাইন টিউমার কি লাইপোমা, দেখেন অহরহ পেশেন্ট, ইভেন আমরা যখন ইন্টার্নিতে ছিলাম প্রচুর আর্মি পার্সনরা আসতো এই লাইপোমা নিয়ে, প্রচুর, ইভেন সিএমএস থেকেও কিন্তু ট্রান্সফার করতো যে আপনারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালে দেখা করেন। জানি না আসলে এটার কারণ কি, কিন্তু প্রচুর লাইপোমার পেশেন্ট পাওয়া যায়। আর এটার যদি ম্যালিগনেন্ট হয় লাইপোসার্কোমা, এটা লাইপোসার্কোমার পেশেন্ট কিন্তু খুব বেশি না, কারণ লাইপোমা থেকে লাইপোসার্কোমাই কনভার্ট হওয়ার পেশেন্ট সংখ্যা খুব কম, আমি এখনো পর্যন্ত দেখিনি, জানি না এখানে বিজ্ঞ স্যারেরা আছেন, স্যাররা বলতে পারবেন। কার্টিলেজের ক্ষেত্রে যে বললাম কন্ড্রোসার্কোমা, বোনসের ক্ষেত্রে কি হয়, বিনাইন টিউমার হচ্ছে অস্টিওমা নাম হয়, আর ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে নাম হয় অস্টিওসার্কোমা। ঠিক এরকম হচ্ছে একই জিনিস, দেখেন টাইপ অফ টিস্যু এবং বিনাইন টিউমার একরকম, ম্যালিগনেন্ট টিউমার, ম্যালিগনেন্ট টিউমার যে ক্যান্সার এটা তো আমরা সকলেই জানি। দেখেন মাসেলে, আমরা স্মল মাসেলে বিনাইন টিউমারের কি হচ্ছে, লিওমায়োমা হচ্ছে লিওমায়োসার্কোমা, ঠিক আছে। নিউরাল টিস্যু বা নার্ভ টিস্যু যে নিউরোমা, নিউরোব্লাস্টোমা, নার্ভ সেলের দেখেন বিনাইন টিউমারের নাম কি বললাম, নিউরোমা, আর এটা হচ্ছে নিউরোব্লাস্টোমা। ঠিক গ্লেল টিস্যু যেটা বলা হয় নার্ভ সেলের, গ্লিওমা বলা হয়, এটা বিনাইন টিউমার। এই গ্লিওমা কিন্তু ব্রেনে হয়, ওই যে যেটা আমরা বললাম বিনাইন টিউমারও অনেক সময় ডেঞ্জারাস হয় বা সিরিয়াস হয়, হার্মফুল হয়। কিসের কারণে, যখন আমাদের একটা ভাইটাল অর্গানকে, এই যে গ্লিওমা যদি বড় হতে থাকে আমাদের ব্রেনকে চাপ দেয়, যখন ব্রেনকে চাপ দিবে তখন কি ব্রেনের যে নর্মাল ফাংশন সেটা কিন্তু কমে যেতে থাকে। এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক এই গ্লিওমার কিন্তু ক্যান্সার যেটা গ্লিওব্লাস্টোমা হচ্ছে, রেডিলোব্লাস্টোমা হয়, ঠিক আছে। নার্ভ শিট, এগুলোর ক্যান্সার। মেনিনজাস সবাই জানি, আমাদের যে লেয়ার, ব্রেনের লেয়ার বা স্পাইনাল কর্ডের লেয়ার, এই স্পাইনাল কর্ডের বা ব্রেনের লেয়ারেও কিন্তু টিউমার হচ্ছে, যেমন মেনিনজিওমা, ঠিক আছে। মেনিনজিওমার ক্ষেত্রে কি হচ্ছে, এখন মেনিনজিওমা হয়েছে বাট স্পাইনাল কর্ডে যখন চাপ দিবে তখন তো ওই স্পাইনাল কর্ডের নার্ভ গ্লিয়ন থেকে, এই গ্যাংলিয়ন থেকে যে নার্ভটা যে জায়গায় সাপ্লাই দিবে সেখানে অবশ্যই সমস্যা হবে, ঠিক আছে। কিন্তু এটারই যদি আপনার ক্যান্সার ফর্ম হয় মেনিনজিয়াল সার্কোমা বলা হয়, মেনিনজিয়াল সার্কোমা।
এগুলো হচ্ছে নাম, এছাড়া আর অন্য কিছু না। ঠিক ব্লাড ভেসেলের ক্ষেত্রে ওই যে হিমানজিওসার্কোমা। এখন আমাদের এই যে ক্যান্সার সেলের ক্ষেত্রে আমরা এই টাইপগুলো পেলাম। এখানে আমেরিকান ক্যান্সার সোসাইটি কিছু রিকমেন্ডেশন করেছে। এটা দেওয়ার একটু কারণ আছে যে আমরা আসলে আর্লি ডিটেকশন যদি করতে পারি। আমি কেন কথাটা বলছি, আমি আমার একটা কথা হয়তো অনেকেই একটু রাগ করবেন যে আমি বাংলাদেশের ক্যান্সার হসপিটালের কথা বলেছি। ওখানের মানে এটা একদম ক্যান্সার বা অনকোলজিস্টেরই কথা, যে উনি ওখানে চাকরি করেন, যে ওনাদের পেশেন্টের 98% পেশেন্ট তাদের পাস্ট ট্রিটমেন্ট হিস্ট্রিতে হোমিওপ্যাথি পাচ্ছে। তাহলে এখন হোমিওপ্যাথি হিসেবে আমাদের অবশ্যই কিছু করণীয় আছে। এই যে আর্লি ডিটেকশন যদি হয়, ক্যান্সারটা যদি আর্লি ডিটেকশন হয়, প্রাথমিক অবস্থায় যদি আপনি এটাকে করতে পারেন, তাহলে ওনারা বলছে যে এটা রিকভারি করা সম্ভব। বাট এই আর্লি স্টেজ থেকে ওই যে 4th স্টেজ পর্যন্ত নিয়ে যাচ্ছে, ওনাদের ভাষ্য মতে হচ্ছে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যখন করছে তখন পেশেন্টের কিছুটা সিমটম সাবসাইড হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি পেশেন্ট ভালো অবস্থায় থাকছে না। ওনারা আমাদের কাছে আসছে 3rd স্টেজ বা 4th স্টেজে এসে। এই যে স্টেজিং গুলো, ঠিক আছে, এই স্টেজিং গুলো করা হয় কিন্তু অন্যভাবে। কারণ কি, স্টেজের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে সাধারণত আমরা বলি স্টেজ 1, 2, 3, 4, বাট স্টেজের ক্ষেত্রে একেবারে মডার্ন যে অনকোলজিস্টের বিষয়, সেখানে কিন্তু 4টা স্টেজের কথা, 5টা স্টেজের কথা বলা হয়। স্টেজ 0 থেকে শুরু করা হয়, ঠিক আছে। ওনারা স্টেজ 0 থেকে শুরু করেন। স্টেজিং যে বিষয়টা, সেটা হচ্ছে 0 থেকে শুরু করেন। স্টেজ 0 থেকে শুরু করার ক্ষেত্রে আসলে কি হয়, যে স্টেজিং এর ক্ষেত্রে কি দেখা হয় বা ওনারা কি দেখে, ঠিক আছে। এটা আসলে আমি বললাম যে এটা আমাদের কাজ না, এটা যারা অনকোলজিস্ট বা অনেক ক্ষেত্রে যারা প্যাথোলজিস্ট, ঠিক আছে, ওনারা কিন্তু ওনাদের কাছে যখন এই ক্যান্সারের সেল যায়, দ্যাট মিন্স বায়োপসি করে সেল যায়, তখন ওনারাই করে। ওরা যেটা বলছে যে ক্যান্সারের প্রধানত 4টা ধাপ, এর মধ্যে স্টেজ 0 এবং রিকারেন্ট স্টেজ বলে আর একটা ধাপ ওনারা করেছেন। এই স্টেজ 0-তে যেটা হয়, এটা সাধারণত কি হয়, ক্যান্সার কোষগুলো ওই নির্দিষ্ট স্থানেই থাকে। ক্যান্সার কোষগুলো নির্দিষ্ট স্থানেই থাকে। আমরা যদি এটা স্লাইডে আমি দেওয়া সময় পাইনি, একটু শুনে নেন তাহলে বুঝতে পারবেন। স্টেজ 0-তে কি হয় যে এটা আসলে ওই নির্দিষ্ট স্থানে আশেপাশে যায় না। এটা সাধারণত যে প্রাথমিক ট্রিটমেন্ট আছে, এটা দিলেই সাধারণত পেশেন্ট রিকভারি করে। এখানে কোনো লক্ষণ থাকে না, এসিমটোমেটিক থাকে, একেবারে এসিমটোমেটিক। হ্যাঁ, কিছু স্ক্রিনিং টেস্ট আছে যেগুলো করলে ধরা পড়ে। যেমন আপনি যদি মনে করেন ভালভুলার ক্যান্সার, আপনি যদি প্যাপ স্মিয়ার করেন তাহলে ধরা পড়তে পারে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মেমোগ্রাফি করতে পারেন। মেমোগ্রাফির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, 30 বছরের নিচে সোনোগ্রাফিটা হচ্ছে বেটার। 30 বছরের উপরে যে পেশেন্ট গুলো বা 35 বছরের উপরের পেশেন্ট গুলোতে মেমোগ্রাফি করাটা বেটার। হ্যাঁ, এখন বলবেন যে স্যার এই আল্ট্রাসাউন্ড করে কি ক্যান্সার ডিটেক্ট করা সম্ভব? আমাদের হামিম স্যার আছেন, উনি সনোলজিস্ট, খুব ভালো সনোলজিস্ট হলে, সনোর হাত থাকলে ভালো, সেখান থেকেও কিন্তু একেবারেই প্রাথমিকভাবে বলে দেওয়া সম্ভব যে তার এই টিউমারটি ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। ইভেন আমি একটি কথা বলবো, আমি আমার জীবনে খুব বেশি এই পেশেন্টগুলো দেখার সুযোগ হয় না। আমি যতগুলো ব্রেস্ট টিউমারের পেশেন্টকে নিজে হাত দিয়ে এক্সামিন করে দেখেছি, যতগুলো, সবাইকে পারি নাই, কারণ ওই যে বললাম কিছুটা এখানে পুরুষ মহিলার বিষয় আছে। যতগুলো ক্যান্সারের পেশেন্টের আমি ব্রেস্ট এক্সামিন করে দেখে আমার কাছে ডাউট ফিল হয়েছে, ইটস এ ক্যান্সারাস। আমার বায়োপসি লাগেনি, ওরা আমার ক্ষেত্রে বায়োপসি লাগেনি, আমি কিন্তু
বলেই দিয়েছি ওনাদেরকে আপনার এই পেশেন্টটা ক্যান্সারে আক্রান্ত। পরবর্তীতে বায়োপসি করে ক্যান্সারই পেয়েছে এবং জানি না আসলে সৃষ্টিকর্তা কি লিখে রাখছেন, ওই পেশেন্ট গুলো মারা গেছে। ঠিক আছে, যে পেশেন্ট গুলোকে বলে দিয়েছি সেই পেশেন্ট গুলো মারা গেছে। আচ্ছা, আমরা স্টেজিং এর কথা বলছিলাম, স্টেজ 0 এটা। ঠিক আছে, স্টেজ 1 এ কি হয়? স্টেজ 1 এ দেখেন এটাও কিন্তু নির্দিষ্ট অবস্থাতেই থাকে এবং আশেপাশের লিম্ফ নোড গুলোতে এটা ছড়ায় না। এটা ক্ষুদ্র আকারের টিউমার তৈরি হয়। ঠিক আছে, কিছু কিছু লক্ষণ দেখা দেয়, ত্বকে কিছু চেঞ্জ আসে, যেমন লাংসে হলে শ্বাসকষ্ট তৈরি হয়, এরকম কিছু বিষয় থাকে। স্টেজ 2 যেটা হচ্ছে লোকালাইজড স্প্রেড বলা হয়, লোকালাইজড স্প্রেড। এই টিউমারটা বড় হতে থাকে, দেখবেন ক্যান্সারাস টিউমার গুলো বড় হয় এবং আমাদের যে কিসের টিউমার গুলো, সরি বিনাইন টিউমার গুলো, এটা কিন্তু অত দ্রুত বড় হয়। তাহলে লোকালাইজ স্প্রেড হচ্ছে স্টেজ 2 তে, টিউমারের সাইজটা কি হচ্ছে বড় হতে থাকে এবং আশেপাশের যে টিস্যু গুলো আছে, ওই যে বললাম স্প্রেড ফ্রম নিয়ার বাই টিস্যু, মানে পাশের টিস্যু গুলোতে ছড়ানো থাকে এবং এই জায়গাতে লিম্ফ নোডে ক্যান্সার ছড়ানো না। দ্যাট মিন্স তার পাশে যদি আপনার ব্রেস্টে ক্যান্সার হয় তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোড যেগুলো হচ্ছে সেগুলোতে হচ্ছে ছড়ানোর সম্ভাবনা থাকে। আচ্ছা, রিজিওনাল স্প্রেড হয়। আমার আসলে সরি আমরা স্লাইড আর করি না, আমরা স্টেজিংটা ওখানে দেওয়া হয়নি। আমি স্যার জাস্ট শুনেন তাহলেই হবে। এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমেরিকান ক্যান্সার সোসাইটি রিকমেন্ড ফর দ্য আর্লি ডিটেকশন অফ ক্যান্সার ইন অ্যাসিম্পটোমেটিক এভারেজ রিস্ক পিপলদের যে একটা বয়স, সেটার একটা চার্ট দেওয়া। আমরা শেষ করেই দিয়েছি, কিন্তু আমি স্টেজিংটা একটু বলে দিচ্ছি তাতে আমাদের জন্য একটু সুবিধা হবে পরবর্তীতে। এটা আমি স্লাইডে দিতে ভুলেও গেছিলাম। লোকালাইজড স্প্রেড যেটা হচ্ছে স্টেজ 2, এটা বড় হয় এবং আশেপাশের টিস্যুতে ছড়ায়, লিম্ফ নোড গুলো ছড়ানোর সম্ভাবনা থাকে। স্টেজ 3 যেটা হচ্ছে রিজিওনাল স্প্রেড, একটা হচ্ছে লোকালাইজড স্প্রেড আর একটা হচ্ছে রিজিওনাল স্প্রেড। এই স্টেজে কি হচ্ছে, ক্যান্সার যে সেলটা সেটা লিম্ফ নোড গুলোকে এফেক্ট করে, মানে দ্যাট মিন্স মেটাস্টেসিস হতে থাকে। আশেপাশে লিম্ফ নোড এবং যে অর্গান গুলো আছে এগুলোতে ছড়িয়ে পড়ে। ছড়াই পড়লে এই ক্যান্সার যখন ছড়াইতে থাকে তখন আসলে ক্যান্সারটা অবশ্যই জটিল পর্যায়ে চলে যেতে থাকে। এটা রিজিওনাল স্প্রেড। আর ক্যান্সার স্টেজ 4 হচ্ছে মেটাস্টেটিক বা অ্যাডভান্স স্টেজ। এই যে অ্যাডভান্স স্টেজ বা মেটাস্টেসিস স্টেজ, এটাতে কি হয়, এটা আসলে ক্যান্সারের যে কোষগুলো আছে বা ক্যান্সার কি করে ডিস্টেন্স যে অর্গান অন্য অর্গানে ছড়ায় যায়। সে ক্যান্সার হয়েছে মনে করেন লিভারে, বাট এ ছড়ায় চলে যাচ্ছে জরায়ুতে। তার ক্যান্সার আছে হয়তো বা লাংসে, দেখা যাচ্ছে তার ওভার ক্যান্সার ডেভেলপ করছে বা ধরা পড়ছে। এরকম আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায়। আমি এটা কেন বলছি যে এটা হচ্ছে মেটাস্টেটিক বা অ্যাডভান্স স্টেজ। এখানে আসলে আর কোনো কিছু করার থাকে না, এই জায়গাটাতেই ওনারা সরাসরি বলে দেন ইটস এ প্যালিয়েটিভ স্টেজ। এখানে রোগীকে যতটা আপনি প্যালিয়েশন দেওয়া সম্ভব সেই চেষ্টাটা করে ওনারা। ওনাদের মতো যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জিক্যাল ট্রিটমেন্ট, এরপরে আরো অ্যাডভান্স কিছু থেরাপি এসছে, ইমিউনোথেরাপি, ঠিক আছে, টার্গেটেড থেরাপি, এগুলোর কথা ওনারা বলছেন। বাট এই স্টেজে যখন ওনারা কোনো পেশেন্ট পান তাদের হিসাবটাই হচ্ছে প্যালিয়েটিভ স্টেজ বলা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে। বাট এই যে থার্ড স্টেজে রিজিওনাল স্প্রেডেও কিন্তু ওনারা চিন্তা করেন ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাও এখানে কিন্তু এই অবস্থাটা জটিল। কিন্তু প্রথম বা দ্বিতীয় স্টেজ যেটা লোকালাইজড স্প্রেড এবং আর্লি স্টেজ, এই দুটো স্টেজে ক্যান্সার পেলে সাধারণত এখন অনকোলজিস্টরা বলে থাকেন যে এটা রিকভারি করা সম্ভব, পেশেন্টকে সুস্থ করানো সম্ভব। এবং কিছু মনে করবেন না, এরকম অনেক কেসগুলো দেখেছি যেন আমি বেসিক্যালি রেফার করেছি, তারা এখন ভালো আছে। কারণ একেবারে ইয়াং বয়স, আপনি যদি বোঝেন যে না এটা ক্যান্সারাস স্টেজে চলে যান, আপনার ট্রিটমেন্টে সেরকম কিছু না হলে আপনি ছেড়ে দিবেন, এটুকু আমি বুঝি।
আমি অনেকগুলো ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে যখন কোর বায়োপসি করে দেখেছি যে তাদের ক্যান্সার বাট আর্লি স্টেজে, আমি বলেছি আপনারা ইন্ডিয়া চলে যান। আমার পাশে বেশ কয়েকটা রোগী আত্মীয়কে আমি সরাসরি বলে দিয়েছি যে আপনারা ইন্ডিয়া চলে যান, এবং তারা এখন ভালো আছে। ক্যান্সারের ট্রিটমেন্টের একটা ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, ওনারাও কিন্তু বলে দেন, একটা ক্যান্সার পেশেন্ট যদি 5 বছর ভালো থাকে, 5 বছরের অধিক ভালো থাকে, আপনি ধরে নেবেন সে ভালো হয়ে গেছে। কিন্তু ওনারা কিন্তু এই যে ফলো আপ ট্রিটমেন্ট, এটা কিন্তু ওনারা বলেন। বাট আমাদের ক্ষেত্রে যেটা দুর্বলতা বা আমরা যেটা পারি না, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে গেলে টেস্ট লাগে না, হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে গেলে রোগীরা কথা শোনে না। এইটা আমাদের জন্য বড় রকমের একটা দুর্বলতা। আর একটা দুর্বলতা হচ্ছে আমরা আসলে একটু টাকা চিনি, রুগী ছাড়তে যেন মন চায়। আমরা টাকাকে বেশি একটু ভালোবাসি, রুগী আসছে ভালোই আছে, ওষুধ দিতে থাকি। এই কাজটি থেকে অন্তত এই ডিজিজ, টিউমার রিলেটেড ডিজিজ গুলো থেকে একটু হলেও দূরে থাকবেন, তাতে আপনার সুনাম হবে, সেই সাথে হোমিওপ্যাথির সুনাম। আর এর বাইরে যখন যাবেন তখন আপনার বদনামও হবে, আপনার বদনামের আগে হোমিওপ্যাথির বদনাম হবে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, কোনো কিছু ভুল থাকলে অবশ্যই আমাকে শিখিয়ে দিবেন। ধন্যবাদ সব, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা বেসিক কনসেপ্ট হলেও অনেকের জন্য হয়তো ক্লাসটা একটু কঠিন হতে পারে, তবে এই বেসিক মানে ধারণাটা আমরা যদি না নিতে পারি তাহলে আসলে আমাদের জন্য টোটাল হোমিওপ্যাথি অনেক কঠিন হবে। পাশাপাশি আমি আমাদের আজকের যিনি আলোচক ছিলেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ডক্টর এস.এম. জাহাঙ্গীর স্যার, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 13তম ব্যাচের মেধাবী ছাত্র এবং কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্মানিত লেকচারার, আমি শ্রদ্ধেয় ডক্টর জাহাঙ্গীর ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এত সুন্দর আলোচনা করার জন্যে। সম্মানিত ডক্টর বৃন্দ, আমাদের সাথে আজকে এই টোটাল ক্লাসে আমি খুবই খেয়াল করলাম প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের একজন শ্রদ্ধেয় ডক্টর, যিনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা হয়তো অনেকেই চেনেন ডক্টর নীলকমল বর্মন স্যারকে। স্যারের বই খুবই সমাদৃত, খুবই প্রসিদ্ধ এবং খুবই সহজলভ্য, আবার সহজ সাধ্য। আমরা স্যারকে আমাদের এই প্ল্যাটফর্মে আজকে পুরো ক্লাসে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এছাড়াও স্যার আমাদের সাথে মাঝে মধ্যে যুক্ত হন, আমি কথা বলার সুযোগ খুব বেশি পাই না। আজকে যেহেতু সুযোগ পেলাম, স্যার আছেন, স্যার একটু আপনাকে অনুরোধ করব আমাদের ক্লাসের উপরে আপনার যদি মূল্যায়নটা আপনি করবেন, পাশাপাশি হচ্ছে আপনার যদি কিছু বলার থাকে, সংযোজন করার থাকে, আপনি সংযোজন করবেন। শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার। আমি তো ডক্টর এস.এম. ক্লাস আমি একদম ঢুকি, বিশেষ করে এই ধরনের যখন প্যাথোলজিক্যাল বইগুলো থাকে ডিজিজ ওরিয়েন্টেড, তখন আমি এটাকে খুব সম্মানের সাথে দেখি। এবং ওনার বলা এত বাস্তবমুখী বলা, যেখান থেকে একটা কথাকে খণ্ডন করার মতো ক্ষমতা আমাদের নেই, অন্তত আমার নেই, আমাদের বলবো না, আমার নেই। উনি যে একটা কথা বললেন 98% পেশেন্ট আজকে হোমিওপ্যাথির জন্য হচ্ছে, এর আগেও কিন্তু আমরা অন্যান্য প্ল্যাটফর্মে পেয়েছি ওনার কথাটা, কিন্তু কথাটাকে আমি যথাযথ সম্মান জানাই। তার কারণ হচ্ছে যে আমাদের কিছু ধরনের ভুল থেকে গেছে। আমরা মনে করি কি হোমিওপ্যাথিতে লক্ষণ পেয়েছে আমি ওষুধ দেবো সেরে যাবে। একটা সময় ছিল যখন এত কিছু টেস্ট ছিল না, যখন এতখানি প্রতিবন্ধকতা ছিল না, বা একটা কথা বলতে পারি যখন এই কনজিউমার ফোরামের যখন ব্যাপার ছিল না বা প্যাথোলজির ব্যাপার ছিল না। আজকে যদি প্রত্যেকটা জায়গা আমরা যদি এভাবে নিরূপিত করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যর্থতাটা কোথায়। তবে এই ব্যর্থতা বলে বসে থাকলে তো চলবে না, সেখান থেকে কিন্তু আমাদেরকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চিকিৎসা যেভাবেই করি না কেন, কিছুদিন পর পর যে সকল টেস্ট গুলো করা উচিত সেইগুলো যদি আমরা ঠিক ভাবে করতে পারি, তবে আমরা বুঝতে পারবো রোগীটা আমাদের হোমিওপ্যাথিক আন্ডারে কতটা রিকভার হচ্ছে।
আর একটা জিনিস তো আমরা খুবই ভুল করি, সেটা হচ্ছে আমরা রেফার করতে শিখলাম না। তবে সত্যি কথা বলতে কি, আজকে আমার এই বয়সে এসেও আমি প্যাথোলজি ছাড়া, বিশেষ করে এই ধরনের টিউমার, বিশেষ করে ব্রেস্ট টিউমার, প্যাথোলজিক্যাল সমস্ত ধরনের রিপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই এগোই না। আমি দুটো সম্পর্ক বজায় রাখি, রুগীর সাথে হেসে খেলে প্রত্যেকটা জিনিস যেমন তাদেরকে বুঝিয়ে দিই, সেরকম যেহেতু আমি মডার্ন মেডিসিনকে প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা করি, আমার বেশ কিছু ডাক্তারবাবুরা আছেন আমাদের, আমি ঠিক কলিগ বলবো না, তারা আমার জুনিয়র, কিন্তু তাদেরকে যদি আমি সম্মান করি, আমি তাদের কাছে যাই, গিয়ে পরিষ্কার রেফার করি, আমি আলোচনায় বসি যে কেসটা স্যার এরকম হচ্ছে, এই বলছে। আমি তো, আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন তো এত কিছু টার্ম হয়তো পাইনি বা পেয়েছিলাম, কিন্তু ফাঁকিবাজি দিয়ে পড়ে এসেছি। ওই যে ফাঁকিবাজি শিখেছেন স্যারেরা, তোমাদের প্যাথোলজির দরকার নেই, তোমরা ওষুধ দেবে, অত আমাদের যে কি ক্ষতি করেছে সেই স্যারদেরকে সম্মান জানিয়ে আমি বলছি যে আমি অন্তত আর কখনো ওই ধরনের স্যার হতে চাই না, যে একটা রুগীর বিপদের দিকে ঠেলে দিকে আমি বলবো না না আমরা ঠিকই আছি ঠিকই আছি, পেশেন্টটা তো মারাই যেত। অতএব আজকের এই ক্লাসটা, আজকে হামিমুদ্দিন স্যার বলতে বললেন বলে বলেছি, আজকের এই ক্লাসটা আমি এরকম জাহাঙ্গীর স্যারের অনেক ক্লাসই শুনেছি, জাহাঙ্গীর স্যারের ক্লাস পেলে আমি কিন্তু ঢুকে পড়ি, বলার সুযোগ পেলে বলি, নিজের দৈনতা স্বীকার করি। তবে এইটুকু আপনাদের কাছে প্রত্যাশা করব, স্যার যতক্ষণ আছেন আরো অনেক কিছু শিখে নিন। আমাদের তো বয়স শেষ হয়ে এলো, ওনাদের ভিতরে এখনো অনেক কিছু প্রতিভা আছে, নতুন ভাবে জানছেন, আপনারা একদম নিকড়ে নিন এবং আমাকেও কিছু দিন, যাতে আমি আমার পরবর্তী সময়টুকু অন্তত এইভাবে আনন্দের সাথে থাকতে পারি যে এই সকল প্ল্যাটফর্মে এসে আমি কিছু শেখার সুযোগ পাচ্ছি। নমস্কার। আর একটা ভালো লাগলো যে কোনো মেডিসিন নিয়ে বললেন না, কোনো কনসেপ্টেই শুধু উনি বললেন। স্যার আরো ভালো ক্লাস টেক, আমি এইটুকুনি চাই। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ শ্রদ্ধেয় নীলকমল স্যারকে। স্যার অত্যন্ত যথার্থ মূল্যায়ন করলেন। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আর প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাই। আমাদের শ্রদ্ধেয় ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারের কাছে যদি আজকের পুরো ক্লাসের উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনার হ্যান্ড রাইজ করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। আমি অনুরোধ করছি আপনারা যারা পুরো ক্লাস শুনছেন আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো যে আপনারা ক্লাসটা শুনছেন, আপনাদের কাজে লেগেছে। কারো কোনো প্রশ্ন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তো আমি যেহেতু ডক্টর আকবর হোসেন ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যার যেমন বললো যে প্রায় 90% পেশেন্ট হোমিওপ্যাথি দ্বারা মানে হচ্ছে যে 90% পেশেন্ট ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে 90% রোগী তারা ক্যান্সারের চিকিৎসা করছে বা তারা এটা লাস্ট স্টেজে নিয়ে গেছে। এটা আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আসলে আমরা দেখতেছি এখন বর্তমানে বিভিন্ন বড় বড় ডাক্তার যারা আছেন তারা ক্যান্সারের হোমিওপ্যাথি ভালো ট্রিটমেন্ট করছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে অ্যালোপ্যাথিতে যেটা রিকভার করতে পারতেছে না, হোমিওপ্যাথিতে এসে অনেক কিছুটা হইলেও এখানে রিকভার হচ্ছে বা অনেক সময় পুরোপুরি রিকভার হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতেছি। আমি জিনিসটা একটু স্যারের কাছে জানতে চাই, আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না যে হোমিওপ্যাথিতে সিমটম ভিত্তিতে চিকিৎসা করলে এটা ক্যান্সার নিরাময় হয় না, এটা আমি আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বললে একটু ভালো হতো। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের জন্য। প্রথমত আপনি আমার কথার ভুল ব্যাখ্যা করেছেন। ভুল ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমি বলেছি বাংলাদেশে যে ক্যান্সার হসপিটাল আছে মহাখালী, সেখানে আপনারা যাবেন, যেটা এদের 98% পেশেন্ট যাদের সাধারণত দেখবেন, আমরা বলি আমরা হিস্ট্রি নিই, অন্যরা অ্যালোপ্যাথি ওয়ালারা হিস্ট্রি নেন। আপনি ঢাকা মেডিকেল বা অন্যান্য মেডিকেল কলেজগুলোতে যাবেন, তাদের হিস্ট্রি দেখলে আপনার হিস্ট্রি কিছুই না, আপনার হিস্ট্রি টেকিং কিছুই না, এটুকুই বলবো। ওনারা যখন হিস্ট্রি টেক করে তখন ওনাদের ভাষ্য, ওখানকার অনকোলজিস্টদের ভাষ্য, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে
রোগীদের পাস্ট হিস্ট্রিতে পাচ্ছি, ট্রিটমেন্ট হিস্ট্রি, পাস্ট ট্রিটমেন্ট হিস্ট্রিতে পাচ্ছি তারা কোনো না কোনো সময় হোমিওপ্যাথিক গ্রহণ করছে। এটা হচ্ছে ওনাদের বক্তব্য, এটা আমার বক্তব্য। ইভেন আমি যখন পিজিতে, দ্যাট মিনস প্যালিয়েটিভ কেয়ার ট্রিটমেন্টের উপরে 3 দিনের একটা ট্রেনিং করেছি, ওখানকার একজন স্যারও কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা আপনাদেরকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে যে ক্যান্সারের পেশেন্টগুলো, ওখানে তো ক্যান্সারের পেশেন্টগুলো যে 4th স্টেজে, একেবারেই শেষ স্টেজের ক্যান্সার, আর যেখানে প্যালিয়েটিভ কেয়ার ছাড়া আসলে কোনো উপায় নেই, ওই পেশেন্টগুলো জীবনের কোনো না কোনো সময় যে মানে কোনো না কোনো সময় এই ট্রিটমেন্টের আগে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছে। এইটা হচ্ছে ওনাদের বক্তব্য। আচ্ছা, এখন আপনার দ্বিতীয় যে ভাবটা বলেছেন, আপনি মিডিয়াতে দেখছেন, বিষয়টা হচ্ছে একটু পার্সেন্টেজ করতে হবে, আপনাকে পার্সেন্টেজ করতে হবে এইভাবে যে আপনার কাছে কতজন ক্যান্সার পেশেন্ট ভালো হয়েছে, আপনি 100 জন ক্যান্সার পেশেন্টের কয়জনকে আপনি 5 বছরের অধিক সময় রিকভারি দিয়ে রাখতে পেরেছেন, এই পার্সেন্টেজটা আপনাকে কিন্তু নির্ণয় করতে হবে। আপনি যদি আপনার জীবন দশায় একজন পেশেন্টকে ভালো করেন, সে আমি আমার কথা বলি, আমার ট্রিটমেন্টের কথা বলি, আমার কাছে এখন প্রোস্টেট ক্যান্সারের একটা পেশেন্ট আছে, যে পেশেন্টের পরিবারে বেশ কয়েকজন অ্যালোপ্যাথি ডাক্তার এবং অ্যালোপ্যাথি ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিলেটেড। ওই আঙ্কেল যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন ওনার মেয়ে আমাকে বললো যে ভাই ট্রিটমেন্ট, আমি সরাসরি তাকে ডিনাই করি যে এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনার পরিবারে এতজন আছে, আপনারা আগে ঘুরে আসেন। ওনাকে যখন কেমোর ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ দেওয়া হয়, উনি আর কেমো না, ওনার বয়স এখন 85 বছর। ভালো করে বিষয়টা বোঝেন, ওনার বয়স 85 বছর, উনি কেমোথেরাপি নিতে পারলেন না। পরবর্তী উনি যখন বেশি অসুস্থ হয়ে পড়লেন, ওনারা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিলেন কি করব, তখন ওনার এই বোনটাকে কল করা হয় এবং আমার সাথে কথা বলেন। এই পেশেন্ট আজকে 1.5 বছর আমার ট্রিটমেন্ট আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। উনি কি ক্যান্সার মুক্ত হয়েছেন? আমি কি এখন ফেসবুকে দিয়ে বলবো যে আমার এই রোগীটা ক্যান্সার থেকে ভালো হয়েছে? উনি এখন যথেষ্ট ভালো আছেন, বাট উনি ক্যান্সার মুক্ত হন। আপনি কয়জন পেশেন্টকে পেট সিটি স্ক্যান করে বা ক্যান্সার কি করে ডিটেক্ট করতে পারছেন তার ক্যান্সার নেই, এই সংখ্যাটা হোমিওপ্যাথিতে কম আছে। আমি বলছি না যে হোমিওপ্যাথি দিয়ে ক্যান্সার ভালো হয় না, বাট সংখ্যাটা কম, এইটুকু একটা বিষয়, এছাড়া আর অন্য কিছু। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। বাট অ্যালোপ্যাথির কথা আমরা বলছি, ওই মডার্ন মেডিকেল সায়েন্সের কথা বলছি। ওনারাও কিন্তু বলছেন না যে আমার কাছে এসে 3rd স্টেজের ক্যান্সার বা 4th স্টেজের ক্যান্সার ভালো হয়ে যায়। ওনারা কখনোই কিন্তু 4th স্টেজের কথা তো বলেনই না। বাট ওনাদের ভাষ্যটা হচ্ছে ক্যান্সার যদি আর্লি ডিটেকশন হয় তাহলে পেশেন্টকে রিকভারি করা সম্ভব, পেশেন্ট ভালো থাকে, এবং তারও প্রমাণ আমার কাছে আছে। আমি তো বলেই দিলাম আমার লেকচারের মধ্যে, আমি এরকম ব্রেস্ট ক্যান্সারের বেশ কিছু পেশেন্টকে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট, আমি বাংলাদেশের কথা বলবো না, আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টে পাঠিয়ে সরাসরি বলে দিয়েছি আপনারা টাটা মেমোরিয়ালে যান অথবা চেন্নাইতে যান, ওনারা এখন ভালো আছেন এবং নিয়মিত ফলো আপে যান। আচ্ছা, ইভেন আমি আমার পক্ষ থেকে আরেকটা কথা বলেছি, আমি যে পেশেন্টগুলোর ব্রেস্ট এক্সামিন করে ওনার আত্মীয় স্বজনকে বলেছি উইদাউট এনি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমি ব্রেস্ট এক্সামিন করে জাস্ট টিউমারের সাইজ বা শেপ দেখে ওনার আত্মীয়দের বলে দিচ্ছি যে এই পেশেন্টের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ততগুলো পেশেন্টই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। এটা আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি অন্য ডাক্তারদের কথা বলতে পারবো। এখন ফেসবুকে অনেকেই, ইউটিউবে অনেকেই ক্যান্সার ভালো করে। কয়জন ভালো করে দেখেন, বাংলাদেশের মানে প্রখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার আগের টিভিতে অ্যাড দিত, নাম আমি বলবো না, আপনারা খুব ভালো করে জানেন। ক্যান্সার রোগী সব ভালো করে দিচ্ছে বাংলাদেশে, কয়জন ভালো হয়েছে একটু জানি না। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ স্যারকে। আমরা আর কোনো প্রশ্ন নিতে পারি কি না, যেহেতু আমাদের নির্ধারিত সময় অতিক্রম করে ফেলেছে এবং সবারই ব্যক্তিগত ব্যস্ততা আছে, সেই জায়গা থেকে আমরা কোনো প্রশ্ন নিতে পারি কিনা ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যার, আপনি অনুমতি দিলে নেওয়া হবে না? আপনাদের সময় থাকলে দিতে পারেন, আমার সমস্যা নেই। আপনাকে আমাদের জায়গা থেকেই নিচ্ছি এবং
আরেকজন হ্যান্ড রাইজ করেছে, ডক্টর আব্দুস সামাদ। ডক্টর আব্দুস সামাদ ভাই একটু ডাক্তার এসএম জাহাঙ্গীর স্যার এখনো প্রশ্ন নিতে আগ্রহী এবং এনার্জেটিক আছেন, না, সেক্ষেত্রে আপনি আমরা আগ্রহ নিতে পারেন, সমস্যা নেই। জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি যে প্রশ্ন করতে ছিলাম ভাইয়ের প্রশ্ন উত্তরের মধ্যে মোটামুটি চলে আসে, তবে আমি একটা প্রতিবেদনে পেয়েছিলাম যে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় না হওয়ার জন্য 50% দায়ী হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। এই প্রতিবেদনটা করছিলেন হলো এনজিও একটা সংস্থার একজন মহিলা ডাক্তার, যে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় না হওয়ার জন্য 50% দায়ী হলো হোমিও চিকিৎসা। কিছু দায়ী করছেন অসচেতনতা, কিছু দায়ী করছেন হলো অর্থনৈতিক সমস্যা, কিছু দায়ী করছেন হলো লজ্জা। এগুলো দিয়ে 50% মিলাইছে আর 50% হোমিও চিকিৎসাকে দায়ী করছে আর কি। তো এই বিষয়ে হয়তো স্যারের চিন্তা ভাবনাটা কি হতে পারে বিষয়টা জানার জন্য। বিষয়টি হচ্ছে স্যার, আমি কিন্তু আমার মানে লেকচারে বলে দিয়েছি, আমি জানি না আপনি ছিলেন কি। বাংলাদেশে মানে নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি, কারণ আমি রিসেন্টলি একটা কোর্স শেষ করেছি বাংলাদেশে। এটা প্রথম প্যালিয়েটিভ ক্যান্সার কেয়ার গিভার কোর্স, এটা রিসেন্টলি আমার শেষ হলো, 6 মাসের একটা প্রফেশন। যদিও আমি ডাক্তার, কিন্তু কেয়ার গিভার হিসেবে এটা করার একটা প্রথমতম উদ্দেশ্য ছিল এটা সম্পর্কে জানা। এবং এটা করিয়েছেন আমাদের দুজন টিচার, একজন বাংলাদেশের মহাখালী ক্যান্সার হসপিটালের একজন বিশেষজ্ঞ অনকোলজিস্ট, রেডিও অনকোলজিস্ট, এবং ইন্ডিয়ার একজন, উনিও বাংলাদেশের বাট ইন্ডিয়াতে ফেলোশিপ, মানে উনি ওখানে ট্রেনিং আছেন চেন্নাইতে একটা হসপিটালের। এই দুজনের তত্ত্বাবধানে মূলত এই কোর্সটা ছিল। সেখানকার বক্তব্য বা ওনাদের বক্তব্যের সাথে বাংলাদেশের কিছু বিষয় নিয়ে আসলে এই কথাগুলো বলা। কথাগুলো এরকম যে, এই যে কথা বলছেন যে নারীদের ক্ষেত্রে, হোমিওপ্যাথি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন, একজন মেয়ে, ওদের টিউমার হয়েছে ব্রেস্টে, স্বভাবত লজ্জাবোধ করে প্রথম দিকে। কেন আর্লি ডিটেকশন হয় না? লজ্জার কারণে যখন কাউকে বলে না, একদিন 2 দিন এরকম কিছুদিন যাওয়ার পরে বাড়ির পাশের কারোর কাছে শুনে যে অমুক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে ওনার ব্রেস্ট টিউমার ভালো হয়েছে বা কমে গেছে, এখন ব্যথা নেই, এই যে বিষয়গুলো, উনি ওনার কাছে যান, ট্রিটমেন্ট হন। এরপরে একটা পর্যায়ে দেখা যায় যে এটা আর কন্ট্রোলে থাকে না, তখন ওনার ছেলে বা মেয়েকে বা ছেলের বউকে বলতে বাধ্য হয় বা স্বামীকে বলতে বাধ্য হয়, তখন ওনারা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান। একজন এমবিবিএস ডাক্তার স্বভাবতই এটা একটা আল্ট্রাসোনোগ্রাফি দেন। আল্ট্রাসোনোগ্রাফিতে এর সাইজ, শেপ বা টিউমারের সাইজগুলো আসে, শেপগুলো আসে। আসার পরে ওনারা আগে এমনি সিম্পলি বায়োপসি দিতেন, এখন আর বায়োপসি দেওয়া হয়নি, খুব কম, এখন কোর বায়োপসি করেন। কোর বায়োপসি করেন, কোর বায়োপসি করার পরে ওনারা সাধারণত দেখেন যে না, এটার রিপোর্টটা ভালো আসে, তখন ওনারা অপারেশন করে টিউমারটা ফেলে দিয়ে বায়োপসিতে পাঠান। আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওনার ক্যান্সার ছড়িয়ে গেছে ততদিনই। বিষয়গুলো হচ্ছে সম্ভবত ওই যে আপনি এনজিওর প্রতিবেদন বলছেন, এটা হতেও আসলে সঠিক, এটা মিথ্যার কোনো বিষয় না। ইভেন আমি কিছুই বলবো না, আমার প্র্যাকটিস লাইফে আমি এটা পেয়েছি। আমি অনেক পেশেন্টকে বলেছি আপনি টেস্ট করেন, টেস্ট করেন, টেস্ট করেন। পেশেন্ট ভালো আছে, বলে যে ভাই ভালোই তো আছে, টেস্ট করুন। আমি লাস্টে বাধ্য হয়েছে যে আমি আপনাকে সামনের দিনের ওষুধ, আমি এরকম অনেক পেশেন্টকে করেছি। আপনি আর আসবেন না, আপনি অন্য জায়গায় দেখেন, আমার কাছে, ঠিক আছে? কারণ আপনার ওই দায়ভার আমি নিতে পারবো। এরকম তো হয় যে প্রাথমিক পর্যায়ে যখন একটু চাকা হয় বা একটু পেন হয়, তখন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়। উনি যখন হয়তো সাদৃশ্যতম করে ওষুধটা প্রয়োগ করে, তখন ওনার পেনটাও চলে যায়, ওনার চাকাটাও চলে যায়, উনি আসলে সুস্থ হয়ে যায়, পরবর্তীতে সমস্যা আর দেখা যায় না। যার জন্য উনি তো আর মানে আমি তো স্যার একটা কথাই বললাম যে পার্সেন্টেজ কতটা, কত পার্সেন্ট আপনি এটা পান, আপনি কি আসলেই সে যায় কিনা। কিছু পেশেন্টের পাবেন ফাইব্রোএডিনোমা অফ ব্রেস্ট,